রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই, সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে না যা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দুটিমা দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গম্ভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে, বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানপূরণের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো। বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে, তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসলো। সেটা ভাবার প্রশ্নই উঠছে না, যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না, যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোন অন্তু, মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ তুই বুঝিস না, এসব বিপদ আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে পড়ালেখা করে ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আর্মিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে লাগছে আমার পেটে, আমি গোসল করে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে, দেশের পরিস্থিতি ভালো না, চারদিকে উত্তাল। দ্রুত ওঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই একটা বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড অ্যা হেল্পিং হ্যান্ড মম? আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট। সেইটা আবার কি, কি বলতেছিস? খাঁটি বাঙ্গাল নারী, মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমায় এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুয়ার উপর একখানা ঘিয়ে রঙা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি, চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি, তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব ভারী মুখে তাকালেন। অন্তু বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে? দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তু হাসল না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালের ঠান্ডা ঝিরঝির হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনে চাওয়া পাওয়া এখানেই ফুরায়। আমজাদ সাহেব ভরাট গলা একটু ধমকে বললেন, টোস্ট নে, গলা দিয়ে খাবার নামতে চায় না। চাটুকু শেষ করে মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন, ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার, সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আনমনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বাই, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যেই আনমনে মায়ের স্মৃতিচারণ করে। কে জানে অন্তুর ভেতর তিনি মা দেখেন। অন্তু নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কাদাচিৎ স্বল্প হাসে, সৌম্য পোর চেহারায় কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। এই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবু তার ইচ্ছে ছিল, আমজাদ সাহেব দিতে দিলেন না। কেন তা জানা নেই, সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে। আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টায় ট্রেন ধরবো, একটু পরই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দিয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তা সযত্নে মুছে ভারী গলায় বললেন,
সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়েছে, নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আব্বুর পানি গরম করে দিল, ফতুয়া ইস্ত্রি করে একটা বোতাম লাগালো। খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতুয়া, সাদা পায়জামা পরলেন, হাতে সেই সিলভার রঙা ক্যাসিনো ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু, আব্বু। অন্তুকে দেখতে লাগলো অসহায় ভীতু কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন, দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়ল, অন্তু মামনি আসো গো, আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমার এই সময়ের কথাই কইছে, দেরি হলে আমার দোষ নাই। অন্তুর তৈরি হওয়া বলতে কালো বোরকা এবং তার উপরে কালো ওড়নার আবরণ, শুধু হাত পা ও তার ক্ষীণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিক্সা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা একটা হিসেবে ভালো চলছে, রোজ খুন গুম কারবার অবিরাম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে, সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নেই দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকদের সংখ্যাও বেশ। ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি, হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক, অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভিতর আর বাহিরে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসি রাখা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছুই নাই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতেই ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, বেনসন অ্যান্ড হ্যাজেস। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসলো। হাসার সময় তার গাল দুটো দুলে উঠল, ভঙ্গিমাতে বেপরোয়া না। তবু এক টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশপাশ তাকায় বোকার মতন। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি। কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেল। এদের চেহারার অধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র, এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পিছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা কইছিস, তুই আমার লোক হয়ে ভুল কথা বলতেই পারিস না। কইবরা, এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আর একটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে। সাইজ জমতেছে সিগারেটে, অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি, বেনসন অ্যান্ড হ্যাজেস, খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভুরু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানাবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ ও চুরুট সহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এই পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারে, শিক্ষার বয়স হয় না। বলা হয়, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সদয় ব্যক্তি। সে সমাধান করলো, হুঁশিয়ারি করতেছে, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসলো। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ,
কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল। ছোট মেয়েটার দুঃসাহসের উপর বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা, চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেয়া, হলে ডেকে নেয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাধা সাধল। বয়েজ, কুল কুল, চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালা রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। স্যার, আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল জুনিয়র? পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ালো দুদিকে। চা, উফ কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে, এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে? চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উম্মাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।